নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব প্রথম আলো উপন্যাসের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ পর্ব। আজ এই উপন্যাসটি আমি পাঠ করেছি 461 নম্বর পৃষ্ঠা থেকে 468 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। গিরিশচন্দ্র বেকার, নটকুল চূড়ামণি, বঙ্গের গ্যারিক এখন বেকার। পেশাদারি মঞ্চের সমস্ত নটনটি যার কাছ থেকে শিক্ষা পেয়েছে, সেই নাট্যাচার্য আর কোনো রঙ্গমঞ্চে পা দেবেন না। যিনি অপ্রতিদ্বন্দ্বী নাট্যকার, বাংলা ভাষার শেক্সপিয়র, তিনি নিরোগ আর স্বাস্থ্যবান থাকলেও আর লিখবেন না নাটক। এ কি বিনোদিনীর অভিশাপ? পূর্ণ যৌবনে বিনোদিনীকেও তো বিদায় নিতে হয়েছে। বাংলা তথা ভারতের শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ নাট্যপুরুষ দুজনেই থিয়েটার থেকে নির্বাসিত। এ যেন নিয়তির বিচিত্র পরিহাস। মাতৃহীন শিশুটিকে আর বাঁচানো গেল না। 3 বছর বয়সও পূর্ণ হলো না তার। এরপর গিরিশ একেবারেই উদাসীন হয়ে গেলেন। থিয়েটারের কথা যেন মুছে ফেললেন মন থেকে। এখন তিনি গুরু ভাইদের সঙ্গেই বেশি সময় কাটান। রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর তার কথা অনেকেই ভুলে গেছে। অধিকাংশ পত্রপত্রিকাতে তার মৃত্যু সংবাদও প্রকাশিত হয়নি। কিন্তু তার গুটিকতক তরুণ ভক্ত কিছুতেই তাকে ভুলতে পারছে না। বাড়ি ফিরে গেলে পাছে তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাই তারা একটা আস্তানায় জড়ামড়ি করে রয়ে গেছে। কাশীপুরের সেই বাগান বাড়ি ছেড়ে দিতে হয়েছিল। অত টাকা ভাড়া দেবে কে? গৃহী ভক্তদের মধ্যে 2-3 জন ছাড়া আর সবাই সাহায্যের হাত গুটিয়ে নিয়েছে। তরুণরা বরানগরের গঙ্গার ধারে মাত্র 11 টাকা ভাড়ায় একটি একেবারেই ভাঙাচোরা পোড়ো বাড়ি নিয়েছে। লোকে বলে ওটা ভূতের বাড়ি। নরেন, রাখাল, শশী, তারক, বাবুরাম প্রমুখ 10-12 জন থাকে সেখানে। নিদারুণ দারিদ্র, পান্তা ভাতে নুন জোটে না, এমন অবস্থা। তবু তারা আছে মহানন্দে। রামকৃষ্ণের ভালোবাসার স্মৃতি তাদের সম্বল। অন্য লোকেরা ভাবে, এই সব হাবাতে গরিব ছোঁড়াগুলো ওখানে পড়ে আছে কেন? চাকরি বাকরির সন্ধান করলেই পারে। রামকৃষ্ণদেব তো কারুকে সংসার ত্যাগ করতে বলেননি। কিন্তু ওরা যে কোথা থেকে ত্যাগের মন্ত্র পেয়ে গেছে তা কেউ জানে না। গিরিশ প্রায়ই আসেন এখানে। হাসি ঠাট্টা গল্প তর্ক হয়। নরেন, রাখাল, কালী এরা সবাই পড়াশুনো করা ছেলে। বরানগরের এই বাড়িতেও বাইবেল, কোরআন, বেদ, উপনিষদ, ত্রিপিটক পাঠ চালিয়ে যাচ্ছে। এদের সঙ্গে কথা বললে গিরিশ বুদ্ধিচর্চার আনন্দ পান। নরেনরা বরানগর ছেড়ে কখনো কলকাতায় এলে বাগবাজারে গিরিশের বাড়িতে তামাক খাওয়ার জন্য থামে। তখনও চলে আড্ডা আর গান। বয়সের অনেক তফাৎ, তবু নরেনের সঙ্গে গিরিশের এখন তুই তোকারির সম্পর্ক। গিরিশ মাঝে মাঝে বলেন, আমাকে পুরোপুরি তোদের দলে নিয়ে নে নরেন, আমিও বরানগরের মঠে গিয়ে থাকব। মঠের মতন কিছুই না, একটা সংস্কারহীন জীর্ণ বাড়ি, সাপখোপের আস্তানা। মাঝে মাঝে ওপর থেকে ছাদের ইট কাঠ ভেঙে পড়ে। তবু মুখে ওরা বলে বরানগরের মঠ। নরেন রাজি হয় না। মাঝে মাঝে তাদের ভিক্ষে করে চাল জোগাড় করতে হয়। শুধু ভাতের সঙ্গে 2টো লঙ্কা পেলে খাওয়া হয়ে যায়। গিরিশ এ কৃচ্ছতা সহ্য করতে পারবে না। মহেন্দ্রলালের সংস্পর্শে
এখন বিজ্ঞানের দিকেও ঝোঁক এসেছে গিরিশের। সময় পেলেই গণিত চর্চা করেন। মহেন্দ্রলালের বিজ্ঞান সভার এখন নিয়মিত সদস্য। প্রতিটি বক্তৃতা শুনতে যান। সভা আরম্ভ হওয়ার 3-4 ঘন্টা আগে গিয়ে বসে থাকেন। কখনো মহেন্দ্রলালের সঙ্গে হাত মিলিয়ে টেস্ট টিউব, বিকার, গ্যাস বার্নার এইসব সাফ করেন। তখন তাকে দেখে কে বলবে এই সেই বিখ্যাত নট ও নাট্যকার গিরিশ ঘোষ। মানুষের জীবনে কখনো কখনো এমন ভূমিকা বদল হয়। এই ভূমিকা বদলে গিরিশ যেন বেশ তৃপ্ত। পাদপ্রদীপের আলো আর তার চোখ ধাঁধায় না। একবার ঠিক করলেন গুরুর জন্মস্থান দেখে আসবেন। গরুর গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহনে কামারপুকুর জয়রামবাটি পৌঁছবার উপায় নেই। একেবারেই গণ্ডগ্রাম। বাড়ি মানে কুঁড়ে ঘর। গিরিশ এমনভাবে গ্রাম বাংলা দেখেননি কখনো আগে। এমন আদিগন্ত মাঠ, এমন বিস্তীর্ণ আকাশ, এমন অমলিন প্রকৃতি, সেই রকম সরল মানুষজন। সারদামণি এখন এখানে রয়েছেন। গিরিশ তার অতিথি হলেন। নিজের হাতে রান্না করেন সারদামণি। গিরিশকে খেতে বসিয়ে পাখার হাওয়া করতে করতে গল্প করেন কত রকম। বাল্যকালের মাতৃহীন গিরিশ কখনো মাতৃস্নেহ পাননি। তার চোখে জল আসে। হঠাৎ একদিন খাওয়া থামিয়ে বলেন, তুমিই তো আমার মা, আমার নিজের মা। সারদামণি হাসেন। গিরিশ দৃঢ়ভাবে বললেন, না না, শুধু ভাবের কথা নয়, আমি তোমারই সন্তান। মাঝখানে কিছুদিন অন্যের ঘরে ছিলাম। সারদামণি বললেন, বেশ তো, তুমি আবার এখানেই থাকো। মাত্র 1 সপ্তাহের জন্য গিয়েছিলেন গিরিশ। রয়ে গেলেন 2 মাস। এখন তো তার কোনো পিছু টান নেই। কলকাতা মন থেকে মুছে গেছে। এ জীবন অতি চমৎকার। তিনি দেখতে পান পুকুর ঘাটে বসে সারদামণি নিজের হাতে তার জন্য বালিশের ওয়ার, বিছানার চাদর কাচ্ছেন। রাত্রে সেই বিছানায় শুয়ে গিরিশের মনে হয় তার সর্বাঙ্গে মায়ের স্নেহের স্পর্শ। সমস্ত শরীর মন জুড়িয়ে যায়। এখানে এসে একদিনও মদ্যপানের ইচ্ছাও জাগেনি। 2 মাস বাদে গিরিশ কলকাতায় ফিরলেন এক নতুন সংকল্প নিয়ে। নাটক ফাটক কিছু নয়, তিনি আবার কলম ধরবেন তার গুরু এবং মাতা ঠাকুরানীর জীবন ও আদর্শ শিক্ষার কথা রচনার জন্য। এটাই হবে তার জীবনের ব্রত। কলকাতা মানেই ধুলো, ধোঁয়া। কলকাতা মানেই মানুষজন, পাওনাদার, উমেদার, চাটুকার, সুযোগ সন্ধানীদের উৎপাত। গিরিশ এখন পারতপক্ষে গুরু ভাইরা ছাড়া অন্য কারুর সঙ্গে দেখা করতে চান না। থিয়েটারের লোকেরা এলে দূর দূর করে দেন। কোনো রঙ্গমঞ্চে এখন কি নাটক চলছে তারও খবর রাখেন না তিনি। একদিন একজন অতিথি এলেন। ইনি বিশেষ সম্ভ্রান্ত বংশীয়। একে উপেক্ষা করা যায় না। পাথুরেঘাটার বিখ্যাত প্রসন্নকুমার ঠাকুরের নাতি নগেন মুখুজ্জে। একটুক্ষণ কুশল সম্ভাষণের পর নগেন্দ্রভূষণ বললেন, বাংলার মঞ্চগুলির কি দশা হয়েছে এখন। কুরুচিপূর্ণ নাটক, কুৎসিত অঙ্গভঙ্গির নাম অভিনয়। ছি 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 গিরিশবাবু, আপনি কিছু দেখেন না, কিছু বলেনও না। গিরিশচন্দ্র গম্ভীরভাবে বললেন, আমার কাছে নাটকের কথা তুলবেন না মশাই, অন্য কথা বলুন। নগেন্দ্রভূষণ মাথা নেড়ে বললেন, না না, আপনি ও কথা বললে শুনব কেন। আপনি বাংলা থিয়েটারের অভিভাবক স্বরূপ আপনার শাসন করা উচিত। এতে যে বাঙালি জাতিরই দুর্নাম রটছে। ইংলিশম্যান কি লিখেছে দেখেছেন?
গিরিশচন্দ্র বললেন, নগেন্দ্রবাবু, আপনি বোধহয় জানেন না, বাংলা থিয়েটারের সঙ্গে আমি সব সম্পর্ক ত্যাগ করেছি। নগেন্দ্রভূষণ বললেন, আমি সব জানি, না জেনে কি এসেছি? আপনি সম্পর্ক ত্যাগ করতে চাইলেই বা তা মানা হবে কেন? বাংলা থিয়েটারের সম্মান রক্ষার দায়িত্ব আর কে নিতে পারে আপনি ছাড়া? সাহেবরা আমাদের প্রতি তাচ্ছিল্য দেখাবে, এ আমার সহ্য হয় না। আমার মাতামহ বলতেন, ইংরেজদের নিন্দে করবে না, তাদের সমকক্ষ হবার চেষ্টা করবে। বাংলা থিয়েটার তো ওদের সমকক্ষই হয়ে উঠেছিল, আবার তার মান উচ্চে তুলতে হবে। আমাকে এসব কথা না বলে অর্ধেন্দুকে গিয়ে বলুন, সাহেবদের সঙ্গে টক্কর দিতে সেই পারে। অর্ধেন্দু শেখরের কি মাথার ঠিক আছে? কখন কোথায় থাকেন কেউ বলতে পারে না। হঠাৎ হঠাৎ কলকাতা ছেড়ে উধাও হয়ে যান। ওসব লোক দিয়ে হবে না। গিরিশবাবু, আপনাকে আবার হাল ধরতে হবে। আপনার এসব প্রতিভা আমরা নষ্ট হতে দেব কেন? একটা নতুন থিয়েটার প্রতিষ্ঠা করে লাভ লোকসানের চিন্তা না করে অতি যত্নের সঙ্গে অতি উচ্চ মানের এমন একটা নাটক এখন মঞ্চস্থ করা দরকার, যা দেখে সাহেবদেরও তাক লেগে যাবে। সে কাজ আপনি ছাড়া আর কেউ পারবে না। নতুন থিয়েটারের প্রতিষ্ঠা করবে কে? আমি। গ্রেট ন্যাশনাল থিয়েটারের জমিটা খালি পড়েছিল এতদিন। আমি সেখানে সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে একটা রঙ্গালয় গড়া শুরু করেছি। নাম দিতে চাই মিনার্ভা। কেমন হবে নামটা? এবং আমার ইচ্ছে আছে সে থিয়েটারের উদ্বোধন হবে একটি ইংরেজি নাটকের বঙ্গানুবাদ দিয়ে। তেমন নাটক রচনা ও পরিচালনার যোগ্যতা আর কার আছে বলতে পারেন? গিরিশচন্দ্র চুপ করে রইলেন। তার বুকের মধ্যে মত্ত সমুদ্রের ঢেউ ঝাপটা মারছে। এমন কথা অনেক দিন তাকে কেউ বলেনি। অনেকেই যেন তাকে বাতিল বলে ধরে নিয়েছিল। কিন্তু থিয়েটার যে তার রক্তমজ্জায় মিশে আছে। হঠাৎ যেন দপ করে জ্বলে উঠল তার অহমিকা। তিনি তবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, স্টার থিয়েটার আমাকে চুক্তিতে বেঁধে ফেলেছে। অন্য থিয়েটারে যোগ দেওয়া আমার নিষেধ। আমি তাদের কথা দিয়েছি, সত্যভ্রষ্ট হতে পারবো না আমি। নগেন্দ্রভূষণ উত্তেজিতভাবে বললেন, আপনি হেলা ফেলার মানুষ নন, আপনি গিরিশ ঘোষ। আপনাকে দিয়ে কেউ দাসখত লেখাতে পারে? চুক্তি দিয়ে আপনার হাত পা বেঁধে ফেলবে? এমন চুক্তি আইনে টিকতে পারে না। কই চুক্তিপত্রখানা একবার আনুন দেখি। গিরিশচন্দ্র বললেন, আবার মামলা মোকদ্দমা? না না, ওর মধ্যে আমি নেই। এই বেশ আছি, সুখে আছি, স্বস্তিতে আছি। নগেন্দ্রভূষণ জোর দিয়ে বললেন, সেখানা একবার দেখতে দিন না মশাই, তাতে আপত্তি কিসের? দেরাজ থেকে চুক্তিপত্রটি বার করে দিলেন গিরিশচন্দ্র। নগেন্দ্রভূষণ সেটিতে দ্রুত চোখ বোলালেন। মৃদু হাস্য ফুটে উঠল তার ওষ্ঠে। তিনি বললেন, আপনি বুঝি এ চুক্তিপত্র কখনো পড়েও দেখেননি? গিরিশচন্দ্র বললেন, পড়ার দরকার কি, মুখের কথাই তো যথেষ্ট। নগেন্দ্রভূষণ বললেন, না, মুখের কথা যথেষ্ট হলে চুক্তিপত্রে স্বাক্ষর করার প্রয়োজন কী ছিল? এই চুক্তির শর্ত অক্ষরে অক্ষরে মেনে চললে আপনাকে সত্যভ্রষ্ট হতে হবে না নিশ্চয়ই। ওরা পাকা কাজ করেছে। ওরা জানতো এমন চুক্তি আইনে টিকবে না, তাই তলায় আরেকটি শর্ত যোগ করেছে। আপনি যদি এ চুক্তি কখনো ভঙ্গ করেন তাহলে আপনাকে 5,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
5,000 টাকা দিয়ে দিলে আপনার আর কোনো দায় থাকবে না। গিরিশ অবিশ্বাসের চোখে তাকিয়ে বললেন, সত্যি? এমন কথা লেখা আছে? নগেন্দ্রভূষণ কাগজখানা তুলে ধরলেন গিরিশের চোখের সামনে। গিরিশ অস্ফুট স্বরে বললেন, 5,000 টাকা? সেও তো অনেক টাকা। আমার সঞ্চয় কিছুই নাই। নগেন্দ্রভূষণ বললেন, আজ বিকেলেই আপনার নাম করে স্টার থিয়েটারে আমি 5,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। তারপর থেকে আপনি মুক্ত। আপনার সঙ্গে অন্য কথাবার্তা পরে হবে। আপনি নাটক রচনা করতে বসে যান তো গিরিশবাবু। আমরা বাংলা নাটকের মুখ রক্ষা করতে চাই, এটাই হবে আমাদের প্রধান উদ্দেশ্য। অনেক দিন পর আজ সন্ধ্যায় গিরিশ একটি মদের বোতল আনলেন। মাঝখানে কিছুদিন সুরাপান বন্ধ রেখে শরীর বেশ স্নিগ্ধ হয়ে গিয়েছিল। ভেবেছিলেন আর কোনো দিন ও জিনিস স্পর্শই করবেন না, কিন্তু আজ মন বড় চঞ্চল হয়ে উঠেছে। দোতলায় তার শয়নকক্ষে নতুন করে লেখার সরঞ্জাম সাজিয়ে রেখেছিলেন গিরিশ। কয়েক দিস্তে বন্ড পেপার, দোয়াত কলম, ব্লটিং প্যাড, ইরেজার। আর ডিকটেশন নয়, আবার নিজের হাতে গুরু ও গুরুমাতার দিব্য জীবনের কথা লিখবেন বলে মনস্থ করেছিলেন। শুরু করা হয়নি। সেখানে বসে সুরা দিয়ে আচমন করলেন গিরিশ। মনের মধ্যে দোলাচল। একবার ভাবছেন কি হবে আর মঞ্চের জগতে ফিরে গিয়ে। থিয়েটার মানেই তো আবার সেই প্রতিদিন উত্তেজনা, উৎকণ্ঠা, ঈর্ষা ও কলহ, রাত্রি জাগরণ ও প্রমোদ। প্রতিদিন টান টান রাখতে হয় স্নায়ু, মাথায় রাখতে হয় অন্য মঞ্চগুলির সঙ্গে প্রতিযোগিতার কথা। নাম না জানা হাজার হাজার দর্শকের হাততালির জন্য দুরু দুরু বক্ষে প্রতীক্ষা। থিয়েটারের জগতে স্নেহ, ভালোবাসা, মমতা সবই কৃত্রিম। চাটুকাররা তাকে ঘিরে থাকবে। স্ত্রীলোকেরা ভালো পাঠ পাবার জন্য তার গায়ে পড়ে সোহাগ দেখাবে। তার চেয়ে এই জীবনই কি ভালো নয়? লোকজনের ভিড় এড়িয়ে এই শান্ত নিরিবিলি সময় এখন নিজের দিকে ফিরে তাকানো যায়। মাঝে মাঝে গুরু ভাইদের সঙ্গে দেখা হলে উচ্চমার্গের আধ্যাত্মিক আলোচনায় চমৎকার সময় কাটে। এই তো বেশ। সকালে নির্দিষ্ট সময়ে ঘুম ভাঙে। রাত্রে তাড়াতাড়ি আহারাদি সেরে শুয়ে পড়া যায়। শরীরের উপর কোনো অত্যাচার হয় না। এই শান্তিময় জীবন ছেড়ে আবার সেই উত্তাল ঝঞ্ঝাময় জীবনে ঝাঁপ দেওয়া কি ঠিক হবে? এখনও দোয়াতে কলম ডোবাননি গিরিশ। এক একবার সুরায় চুমুক দিচ্ছেন, তারপর তামাক টানছেন। হঠাৎ নরেনের জন্য উতলা বোধ করলেন। গুরু রামকৃষ্ণ তাকে বলেছিলেন, তুই যা করছিস করে যা। গুরু আর সশরীরে নেই। নরেনই ছিল শিষ্যদলের নেতা। এ সময় নরেন থাকলে তার কাছে পরামর্শ নেওয়া যেত, কিন্তু অনেক দিন নরেনের কোনো পাত্তা নেই। বরানগরের মঠ ছেড়ে সে যে কোথায় উধাও হয়ে গেছে কেউ জানে না। সংসারে ফিরে যায়নি নরেন, কিন্তু গুরু ভ্রাতাদের ছেড়েই বা সে কোথায় গেল? বেশ কিছুক্ষণ দ্বিধার মধ্যে থাকার পর গিরিশের শিল্পী সত্তাই জয়ী হলো। তার রক্তে রয়েছে উন্মাদনা। কোনো শান্তির আশ্বাসই তাকে প্রকৃত শান্তি দিতে পারবে না। সাধারণ নিয়ম মানা জীবন কোনো শিল্পীর জন্য নয়। শিল্প যে সর্বক্ষণ জ্বালিয়ে মারে। ফরাসিদের নটনাট্যকার মলিয়ের মঞ্চের উপরেই মারা গিয়েছিলেন। গিরিশ প্রায়ই ভাবতেন ওই রকম মৃত্যুই তার নিয়তি। সাদা কাগজের উপর গিরিশ প্রথমে লিখলেন ম্যাকবেথ।
নগেন্দ্রভূষণ যখন ইংরেজি নাটকের বঙ্গানুবাদের কথা বলেছিলেন তখন গিরিশের মাথায় এই নামটি এসেছিল। ইংরেজদের যদি চ্যালেঞ্জ জানাতে হয় তাহলে শেক্সপিয়র দিয়েই শুরু করা উচিত। অল্প বয়সে গিরিশ একবার এই নাটকের অনুবাদ করেছিলেন। সে অনুবাদ বিশেষ সুবিধের হয়নি। আবার তিনি বাংলায় ম্যাকবেথ লিখবেন। 2-3 পৃষ্ঠা লেখার পর উঠে দাঁড়ালেন গিরিশ। সিংহের মতন পায়চারি করতে লাগলেন ঘরের মধ্যে। তার নাসারন্ধ্র থেকে উষ্ণ নিঃশ্বাস বেরুচ্ছে, চক্ষু দুটি যেন জ্বলছে। ওরা তাকে বাতিলের দলে ঠেলে দিতে চেয়েছিল, মঞ্চের সঙ্গে তার নাড়ির টান ছিন্ন করে দেবে ভেবেছিল। ওদের সবাইকে তিনি এবার দেখিয়ে দেবেন তার কবজির জোর। গিরিশ ঘোষ মরে গেছে। শুধু নাটক লেখা ও পরিচালনা নয়, আবার তিনি অভিনেতা হিসেবেও আবির্ভূত হবেন। দেখুক সবাই, শুধু বঙ্গে নয়, সারা ভারতে এখন তিনি অপ্রতিদ্বন্দ্বী। রাত্রির প্রথম প্রহরেও গিরিশের ঘরে জ্বলছে গ্যাসের বাতি। তার প্রথম পক্ষের ছেলে সুরেন্দ্র উঁকি মেরে দেখল পাশে গড়াচ্ছে শূন্য মদের বোতল। গিরিশ ভূতগ্রস্তের মতন খসখস করে অতি দ্রুত কী সব লিখে চলেছেন। পা টিপে টিপে সে পাশে এসে দাঁড়ালো। তারপর বিস্মিতভাবে বলল, বাবা, তুমি আবার নাটক লিখছ? গিরিশ মুখ তুলে ছেলের দিকে চেয়ে বললেন, হ্যাঁ, নাটক, নতুন নাটক, শিগগিরই মঞ্চে নামাবো। তুই তাতে পাঠ করবি, দানি? মিনার্ভা থিয়েটার যেমন অতি রমণীয়ভাবে সজ্জিত হয়েছে, তেমনি ম্যাকবেথের প্রস্তুতিতেও কোনো খুঁত রাখা হয়নি। ইংরেজ চিত্রকর দিয়ে দৃশ্যপট আঁকানো হয়েছে। পোশাক আশাক অবিকল বিলিতি, অন্তরালে বিলাতি বাজনা। সৌভাগ্যক্রমে অর্ধেন্দুশেখরকে পাওয়া গেছে দলে। তিনি তো একাই 100। অর্ধেন্দুশেখর বড় পাঠ চান না। একই নাটকে 3-4টি ছোট ছোট বিভিন্ন রকম ভূমিকায় তার জুড়ি নেই। ম্যাকবেথে তার ভূমিকা 5টি চরিত্রে। তার মধ্যে তিনি জোর করে একজন ডাকিনীও সাজতে চেয়েছেন। পুরনো আমলের আরও অনেককে পাওয়া গেছে। লেডি ম্যাকবেথের ভূমিকা অতি কঠিন। সে পাঠ প্রথমে দেওয়া হয়েছিল প্রমোদা সুন্দরীকে। সে পাকা অভিনেত্রী, কিন্তু ইদানিং স্থূলাঙ্গিনী হয়েছে। হাঁসের মতন থপথপ করে হাঁটে। মেমসাহেব হিসেবে তাকে একেবারেই মানায় না। তখন 3 কড়ি নামে এই নতুন মেয়েটিকে মহড়া দেওয়া হলো কয়েকদিন। মেয়েটি ঠিক নতুন নয়, অন্য থিয়েটারে কয়েকবার খুচরো পাঠ করেছে। রোগা, লম্বা চেহারা। অনেক ঠাট্টা করে তার নাম লিখেছে ঠ্যাঙে। তবু গিরিশ বললেন, লেডি ম্যাকবেথের কিছুটা পুরুষালী চেহারা হলে ক্ষতি নেই। শেষ পর্যন্ত 3 কড়ি মনোনীত হলো সেই ভূমিকায়। এর মধ্যে 2 রাত্রি অভিনয় হয়েও গেছে। বেশ উতরে গেছে 3 কড়ি। নতুন নাটকে প্রথম 2-1টি শোতে সমালোচকদের ডাকা হয় না। প্রথম দিকে কিছু ভুলভ্রান্তি থাকে। এই শনিবারই প্রকৃতপক্ষে জনসমক্ষে সম্পূর্ণ আত্মপ্রকাশ। সমস্ত পত্রপত্রিকার সম্পাদক ও নাট্য সমালোচকদের আহ্বান জানানো হয়েছে। আমন্ত্রিত হয়েছেন শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই শো নষ্ট হলে অপমানের এক শেষ হতে হবে। 3 কড়ির অসুস্থতার সংবাদ শুনে গিরিশ যখন মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন, তখন অর্ধেন্দুশেখর বললেন, গুরু, আমাদের এই নাটকে একটা ছুঁড়ি একটা ছেলের পাঠ করছে। আগেও ছুটকো ছাটকা পাঠ করেছে, কিন্তু ছুঁড়িটার একটা গুণ কি জানো? পুরো নাটকটাই প্রায় ওর মুখস্থ। আমি শুনেছি ও
ও প্রথম থেকে শেষ পর্যন্ত সব পাঠ মুখস্থ বলতে পারে, প্রায় শ্রুতিধর বলা যায়। একবার তাকে ট্রায়াল দিয়ে দেখবে নাকি? গিরিশ মুখ ঝামটা দিয়ে বললেন, থামো তো, মুখস্থ থাকলেই পাঠ করা যায়, তাও লেডি ম্যাকবেথ। আমি মরছি নিজের জ্বালায়। গিরিশ ভাবছিলেন, বনবিহারিণী, কুসুম কুমারীর মতন পাকা অভিনেত্রীদের বয়স হয়ে গেছে, মঞ্চ থেকে প্রায় বিদায় নিয়েছে, তাদের কারুকে ফিরিয়ে আনবেন কিনা, অথবা প্রমোদা সুন্দরীকেই লেডি ম্যাকডাফের ভূমিকা থেকে সরিয়ে এনে লেডি ম্যাকবেথ সাজাবেন। তাহলে ও ভূমিকাটা কে করবে? আবার মুখ তুলে বললেন, ঠিক আছে, ডাকো তো ছুরিটাকে, একবার দেখি। অর্ধেন্দুশেখর একটি মেয়েকে নিয়ে এলেন। সে লেডি ম্যাকডাফের ছেলে সাজে। পাতলা দোহারা চেহারা, মাজা মাজা রং, চক্ষু দুটি টানা টানা। সে পরিষ্কার দৃষ্টিতে তাকাতে পারে। গিরিশ জিজ্ঞেস করল, কি নাম তোর? মেয়েটি বলল, নয়নমণি। গিরিশ বিরক্তির সঙ্গে মাথা ঝাঁকানি দিয়ে বলল, আসল নাম কি বল? পাঁচি, বুচি, খেন্তি, ডেকচি, পটল, আন্নাকালী, পদিরানী, এই সবই তো নাম হয়। ভালো ভালো নাম আমরা দিয়ে দিই। বনবিহারিণী, বিনোদিনী, প্রমোদা সুন্দরী, কুসুম কুমারী, এসব আমার দেওয়া নাম। মেয়েটি জোর দিয়ে বলল, নয়নমণি আমার নাম। গিরিশ বললেন, বটে? জন্মেছিস কোথায়? সোনাগাছি, হাড়কাটার গলি, গোয়া বাগান, উল্টো ডিঙ্গি, কোথায়? নয়নমণি বলল, ওসব কোথাও না, আমি জন্মেছি অনেক অনেক দূরে। গিরিশ এবার মুখ তুলে মেয়েটির সর্বাঙ্গ ভালো করে খুঁটিয়ে দেখলেন। তারপর বললেন, হাড়ের উপর মাংস নেই, খেতে পাস না বুঝি? ঠিক আছে, সাজিয়ে গুজিয়ে নিলে এই চেহারাতেই চলবে। তুই নাকি আমার পুরো ম্যাকবেথ মুখস্থ বলতে পারিস। মুখস্থ করেছিস কেন? নয়নমণি বলল, ইচ্ছে করে করিনি, মহড়ার সময় আড়াল থেকে শুনি, শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে যায়। গিরিশ বলল, বল দেখি ডাকিনীর সংলাপ। নয়নমণি সঙ্গে সঙ্গে শুরু করল, দিদিল, বল না আবার মিলব কবে তিন বনে, যখন ঝরবে মেঘা ঝুপুর ঝুপুর, চকচকা চক হানতে চিকর, কড়কড়া কড় কড়াত কড়াত, ডাকবে যখন ঝনঝনে, এলো চুলে মালার মেয়ে, বসে উদম গায়, ভোর কোঁচড়ে ছেঁচা বাদাম চাকুম চুকুম খায়। শুনতে শুনতে গিরিশের ভুরু উঠে গেল অনেকখানি, কুঞ্চিত হলো ললাট। তিনি আবার বললেন, আমি আগে কখনো এদের কারুকে অন্যের পাঠ মুখস্থ বলতে শুনিনি। লেডি ম্যাকবেথের জবানি বলতো, খানিকটা শুনি। নয়নমণি বলল, আয় 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 রে নরকবাসী, পিশাচ নিচয়, ডাকিছে জিঘাংসা তোরে, আয় তরা করি, হরনারী কোমলতা হৃদি হতে মম, আপাত মস্তক কর কঠিনতাময়। গিরিশ বললেন, তুই বললি পিশাচ নিচয়, কঠিনতাময়, তোর জন্ম কোথায় ঠিক করে বলতো? নয়নমণি আবার বলল, অনেক দূরে, আমি উচ্চারণ ঠিক করে নেব। গিরিশ জিজ্ঞেস করলেন, মেম সাহেবরা কেমন করে হাঁটে জানিস? হেঁটে দেখাতে পারবি? এ মুড়ো থেকে ও মুড়ো পর্যন্ত হেঁটে যা তো। নয়নমণি থুতনিটা ঈষৎ উঁচু করে গর্বিতা ইংরেজ রমণীর অবিকল ভঙ্গিতে হেঁটে গেল। গিরিশচন্দ্র এবার অর্ধেন্দুশেখরকে জিজ্ঞেস করলেন, এ মেয়েকে পেলে কোথায়? অর্ধেন্দুশেখর বললেন, আষ্টাকুর থেকে কুড়িয়ে এনেছি বলতে পারো। এ মেয়ের অনেক গুণ আছে, ভালো গাইতে পারে, নাচতেও জানে। এ পর্যন্ত ভালো পাঠ পায়নি,
ছোট ছোট রোল করছে 3-4 বছর। গিরিশচন্দ্র বললেন, এ যে দেখছি ছাই চাপা আগুন। উচ্চারণে একটু দোষ রয়ে গেছে, কিন্তু ওর হাঁটা দেখেই বুঝতে পেরে গেছি ও বড় অভিনেত্রী হবে, যদি মাথা না বিগড়ে যায়। তারপর নয়নমণির দিকে ফিরে বললেন, এই তোর বাঁধা বাবু আছে? নয়নমণি বলল, আজ্ঞে। গিরিশ আবার জিজ্ঞেস করলেন, বলছি তোর বাঁধা বাবু আছে? আমার সঙ্গে আজ সারা রাত কাটাতে পারবি? নয়নমণি চুপ করে রইল। গিরিশ এখন অস্থির হয়ে আছেন। নীরবতা তার সহ্য হলো না। প্রচণ্ড ধমক দিয়ে বললেন, কথাটা বুঝলি না? রাত কাটাতে হবে মানে আমার সঙ্গে বিছানায় শুয়ে তোকে ঢলামি করতে হবে না। আজ সারা রাত মহড়া দেব, তুই থাকতে পারবি? নয়নমণি নত মুখে বলল, পারবো। 3 দিনের মধ্যে পুরো তৈরি হয়ে গেল নয়নমণি। গিরিশ খুবই সন্তুষ্ট, তবু একটু ভয় রয়ে গেছে। মহড়ার সময় ভালো করা আর মঞ্চে শত শত দর্শকের সামনে সব ঠিকঠাক করে যাওয়া এক কথা নয়। এত বড় পাঠ যে ও আগে করেনি, তাও এরকম শক্ত ভূমিকা। রামকৃষ্ণদেবের ছবির সামনে প্রণাম ও ধ্যান শেষ করে গিরিশ নয়নমণিকে ডাকলেন। লেডি ম্যাকবেথ রূপিণী নয়নমণিকে বোধহয় এখন তার নিজের জননীও চিনতে পারবে না। কালো ভেলভেটের লম্বা গাউনে এখন আর তাকে কৃশ মনে হয় না। মুখমণ্ডল গোলাপি বর্ণ, মাথার দীর্ঘ চুল ঘোড়ার লেজের মতন গুচ্ছ করে বাঁধা, ওষ্ঠ অধর বেদানার কোয়ার মতো রক্তিম, দীর্ঘ অক্ষি পল্লব, তার দৃষ্টি যেন সুদূর। গিরিশ বললেন, নয়ন, তুই আমার মান রাখতে পারবি তো? আমার গুরুর ছবিকে প্রণাম কর। নয়নমণি প্রথমে হাঁটু গেড়ে বসে মাটিতে মাথা ঠেকিয়ে রইল একটুক্ষণ। কি যেন সে বলতে লাগলো ফিসফিসিয়ে। পরে সে গিরিশের পাদবন্দনা করে উঠে দাঁড়ালো, দুহাত জোর করে নমস্কার জানালো রামকৃষ্ণদেবের ছবিকে। গিরিশ তার মাথায় হাত রাখলেন। ডায়নামো বসিয়ে বিজলি বাতির ব্যবস্থা হয়েছে। মঞ্চ একেবারে আলোয় আলোময়। এত আলো আগে কখনো ছিল না। মুখের প্রতিটি রেখা পর্যন্ত দেখা যায়। উইংসের পাশ থেকে বিজলি বাতির উপর বিভিন্ন রঙিন কাগজ মুড়ে ফোকাস করা হবে। এই সব ব্যবস্থাই নতুন। এত বেশি আলো বলে গিরিশ অভিনয় ধারারও বদল করেছেন। এখন থেকে কণ্ঠস্বরের ওঠানামা ছাড়া মুখের অভিব্যক্তি, চক্ষুর বিভিন্ন ভঙ্গিও প্রাধান্য পাবে। এত মুহুর্মুহু করতালি গিরিশ আশাই করেননি। আজ দর্শকদের মধ্যে অনেক সাহেব রয়েছে, তারাও হাততালি দিচ্ছে। গিরিশ আগে লোকমুখে শুনেছিলেন, ইংলিশম্যান পত্রিকার সম্পাদক তার সহকর্মীদের বলেছিলেন, বাঙালি থেন অফ কডর। এ যে হাসির ব্যাপার, চলো নেটিভদের থিয়েটারে ম্যাকবেথ দেখে একটু হেসে আসি। কিন্তু এখন তো সাহেবরা হাসছে না, মুগ্ধ হয়ে হাততালি দিচ্ছে। গিরিশ লক্ষ্য করলেন, নয়নমণি অভিনন্দিত হচ্ছে বারবার। মহড়ার চেয়েও ভালো অভিনয় করছে নয়নমণি। এ মেয়েটি যেন জন্ম অভিনেত্রী। শেষ দৃশ্যে ড্রপ সিন পড়ার পর দর্শকরা উঠে দাঁড়িয়ে এমন সহর্ষ চিৎকার করতে লাগলো যে আবার পর্দা তুলে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা সার বেঁধে দাঁড়ালো। গিরিশ সামনে এসে নমস্কার জানিয়ে সকলকে ধন্যবাদ জানালেন। তারপরেও দর্শকরা এনকোর এনকোর বলতে লাগলো। তখন গিরিশ নয়নমণিকে এগিয়ে দিলেন সামনে। একে একে অন্য সবাই একবার করে সামনে এলো। এক জমিদার মেডেল ঘোষণা করলেন লেডি ম্যাকবেথের নামে।
নগেন্দ্রভূষণ দমদমের এক বাগান বাটিতে বিরাট খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। অদ্য রজনীর সার্থকতায় সবাই অভিভূত। অভিনয়ের আনন্দের শেষ নেই। কিন্তু গিরিশচন্দ্র ক্লান্ত, বিষম ক্লান্ত। গত 3 রাত তার ঘুম হয়নি। অভিনয়ের সময় মঞ্চে তার দাপট দেখে কেউ বুঝতে পারেনি যে ভেতরে ভেতরে তিনি কতখানি ক্লান্ত হয়ে আছেন। অন্য থিয়েটারের লোকজনও আজ গোপনে টিকিট কেটে এই থিয়েটার দেখতে এসেছে। নাটকের বাঁধুনি, পাত্র পাত্রীদের সাজসজ্জা, মঞ্চের নতুন রূপ তো আছেই। এই প্রৌঢ় বয়সেও অভিনেতা হিসেবে গিরিশের তেজ দেখে তারা হতবাক। গিরিশ আর পানভোজনের আসরে যেতে পারলেন না, শুয়ে পড়লেন বাড়ি ফিরে। সমস্ত পত্র পত্রিকাতেই ম্যাকবেথের প্রশস্তি বেরুলো। শুধু তাতে ফাঁক রয়ে গেল একটি, হ্যান্ডবিলে লেডি ম্যাকবেথের চরিত্রাভিনেত্রী হিসেবে নাম ছিল 3 কড়ি দাসীর। সমস্ত প্রশংসা বর্ষিত হলো তার নামে। নয়নমণির কথা কেউ জানেই না। 3 কড়ি 2 দিন পরেই সুস্থ হয়ে ফিরে এসে দাবি জানালো, পরবর্তী অভিনয়ে সে তার ভূমিকা ছাড়বে না। তার দাবি ন্যায্য। কিন্তু নগেন্দ্রভূষণ, অর্ধেন্দু ও আরও কয়েকজনের মতে নয়নমণির অভিনয় অনেক জীবন্ত হয়েছে, তাকে মানিয়েছেও খুব। সুতরাং 3 কড়ির বদলে তাকেই রাখা হোক। এ নিয়ে একটা কলহের উপক্রম হলো। মধ্যস্থ হয়ে নগেন্দ্রভূষণকে গিরিশ বললেন যে এই অবস্থায় 3 কড়িকে বঞ্চিত করা ঠিক হবে না। তাতে একটা কুদৃষ্টান্ত স্থাপিত হবে। 3 কড়ি লেডি ম্যাকবেথ করুক, নয়নমণিকে পরে অন্য সুযোগ দেওয়া যাবে। এখন সে যাতে মনে আঘাত না পায়, গিরিশ নিজে তাকে বুঝিয়ে বলবেন। অর্ধেন্দুশেখর বললেন, মনে আঘাত পাবে, ও ছুরিটা তো পাগলি, নিজের জন্য কিছুই চায় না। তবু গিরিশ নয়নমণিকে ডেকে পাঠালেন গ্রিন রুমে। নরম কণ্ঠে বললেন, আয়, বস। তুই গান জানিস শুনলুম, আমাকে একটা গান শোনাবি? গিরিশকে চমৎকৃত করে নয়নমণি জয়দেবের গীতগোবিন্দ থেকে খানিকটা গেয়ে শোনালো। তার সংস্কৃত উচ্চারণে ভুল নেই। গিরিশ একটুক্ষণ মুগ্ধভাবে তার দিকে তাকিয়ে থেকে বললেন, কোথায় ছিলি তুই এতদিন? তুই তো লেখাপড়া জানিস মনে হচ্ছে। কে তোকে এসব শোনালো? নয়নমণি মুখ নিচু করে বলল, আমি নিজে নিজেই শিখেছি। গিরিশ বললেন, বাহ, তুই সেদিন আমার মুখ রক্ষা করেছিস। সব কাগজে এ নাটকের খুব সুখ্যাতি বেরিয়েছে। ইংলিশম্যান কাগজ পর্যন্ত লিখেছে, বিলেতের স্টেজের তুলনায় আমাদের প্রোডাকশান কোনো অংশে খারাপ হয়নি। 2টো প্যারাগ্রাফ লিখেছে তোর অভিনয় সম্পর্কে, যদিও নাম পেয়েছে 3 কড়ি। দেখ, থিয়েটারে এরকম হয়, নাটক ভালো হলো কি না সেইটাই বড় কথা। সবাই মিলে সেই চেষ্টাই করতে হয়। নয়নমণি বলল, আমি ছোট পার্টই করব, ম্যাকডাফের ছেলের পার্ট। গিরিশ বললেন, তুই ছোট পাঠ করবি? মাঝে মাঝে 3 কড়ির বদলে তোকে যদি নামাই, কিছুদিন 3 কড়ি করুক, তারপর? নয়নমণি বলল, আমার ছোট পার্টই ভালো। 3 কড়ি দিদির এ পার্ট আমার দেখতে খুব ভালো লাগে, কি সুন্দর গলা। গিরিশ হেসে উঠে বললেন, এমন কথা কখনো শুনিনি। তুই কে রে? ঠিক আছে, তুই এখন ছোট পার্টি কর। পরের নাটকে তোর জন্য আমি বড় রোল লিখব। ইচ্ছে আছে শেক্সপিয়ারের সব নাটক আমি একে একে বাংলায় মঞ্চে নামাবো। হ্যামলেটে তুই হবি ওফেলিয়া। নগেনবাবুকে বলবো এ মাস থেকেই তোর কিছু মাইনে বাড়িয়ে দিতে। নয়নমণি বলল, বেশি মাইনে নিয়ে আমি কি করব? 20 টাকা পাই, তাতেই আমার স্বচ্ছন্দে চলে যায়।
গিরিশ আরও জোরে হেসে উঠে বললেন, এ মেয়ে দেখছি সত্যি পাগল, পাগলদেরই আমার বেশি পছন্দ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস, নতুন কোনো প্রবন্ধ নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প, উপন্যাস বা প্রবন্ধ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।